দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচন 2015 উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের সময় স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। ভোটের সময় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মুনতাসির মামুন এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী। আপনাদের দুইজনকেই স্বাগত ভোটের সময়। আমি একটু স্যারকে দিয়ে শুরু করি যে আমরা দেখছি যে আমাদের এখন ঢাকা এই সিটি কর্পোরেশনকে দুটি ভাগে বিভক্ত করা আছে, ঢাকা উত্তর দক্ষিণ। আমরা দক্ষিণ নিয়ে একটু কথা বলতে চাই এই জায়গা থেকে, যে আপনি স্যার কীভাবে দেখলেন যে এই যে এই অঞ্চলের যে বদলে যাওয়া এবং সেই জায়গাতে নাগরিকের সঙ্গে যারা প্রশাসক হিসেবে এসেছিলেন আমাদের সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে, তাদের যেটা দূরত্ব বা বিচ্ছিন্নতা, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা যদি আমি একেবারে 1864 সালে যখন নাকি পৌরসভা হলো তখন থেকে যদি বিচার করি, তাহলে আমরা কি দেব? পৌরসভার প্রধান কাজটা কি ছিল? ঢাকা শহরের তখন আবর্জনা পরিষ্কার করা আর কিছু কিছু রাস্তাঘাট তৈরি করা। কিন্তু পৌরসভাকে ঢাকার মানুষ কিন্তু কখনোই ভালোভাবে গ্রহণ করেনি। কারণ হচ্ছে একটাই, তারা সবসময় ভেবেছে যে পৌরসভা মানুষের উপরে কর আরোপ করে এবং ঢাকাবাসী কখনো কোনো কর দিতে রাজি ছিল না। কিন্তু কর না দিলে যে সেবা পাওয়া যাবে না, এই কনসেপ্টটা বা এই প্রত্যয়টাই তখন অজানা ছিল। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বলতে তখন আমরা কোন ঢাকা বোঝাচ্ছি? আমি যদি একেবারে ঢাকা বিভক্ত হওয়ার কথাও আগে বলি, সিটি কর্পোরেশন হওয়ার আগের কথা, তাহলে মূলত এটাই ঢাকা। আমরা যেখানে যে অংশে বাস করি ওটাকে আমরা বলতাম নতুন ঢাকা। আচ্ছা, সেটাও গেল। কিন্তু ঢাকা যেভাবে বিভক্ত করা হলো, এখন প্রশ্ন জাগে তাহলে রাজধানী কোন ঢাকা? এটা একটা ব্যাপার। 2 নম্বর, আগে তো মিরপুর গুলশান পৌরসভা ছিল, ঢাকাও ছিল। এখন ঢাকা যেভাবে বিভক্ত করা হয়েছে সেটাও কিন্তু আমার কাছে খুব বৈজ্ঞানিক একটা কোনো কিছু মনে হয়নি। বরং ঢাকাকে যদি 4টি ভাগে ভাগ করতো, গুলশান, মিরপুর, ঢাকা এবং এদিক থেকে যদি আরেকটা অংশ নিয়ে করা যেত, তাহলে সেবা পাওয়াটা সুবিধা হতো। মানুষ সিটি কর্পোরেশন থেকে কি চায়? অনেক কিছুই চায়। কিন্তু সিটি কর্পোরেশন কি দিতে পারবে? সিটি কর্পোরেশন কিছুই দিতে পারবে না। তাহলে মানুষের সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পর্কটা কি? আসলে আমি দেখেছি ব্যাপারটা সে আগের মতো। যাদের বাড়িঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারা ভাবছে যে সিটি কর্পোরেশন খালি ট্যাক্স আদায় করে, বিনিময়ে কিছু দেয় না। দ্বিতীয়, যে যারা একটা সাধারণ নাগরিক, হয়তো ট্যাক্সও দেয় না কিন্তু সেবা পেতে চায়, তারা সিটি কর্পোরেশন তাদের জন্য কিছু করবে কখনো, এটা কিন্তু তারা কখনো বিশ্বাস করে না। আমরা এই 1864 সাল থেকে এই পর্যন্ত দেখব, নাগরিক সেবা যখন বিতরিত হয় স্বাভাবিকভাবে সেটা কিন্তু যেগুলি বিত্তবানদের এলাকা সেদিকে যায়, গরিব এলাকাগুলিতে কিন্তু নাগরিক সেবা তেমনভাবে যায় না। তাহলে আমি সবশেষে বলতে পারি এটাই, যে সিটি কর্পোরেশন হয়েছে, এর আগে আরও নানাভাবে হয়েছে একই বিষয়। মেয়রও হচ্ছে এবং একজন ক্ষমতাহীন মেয়র, আর যিনি অনেক কিছু প্রমিস করেন, ঢাকা শহরে তিনি কিছুই দিতে পারেন না। এবং আমরা মনে করি যে মেয়র হয়েছেন, বিদেশি মেয়রদের মতো তিনি কেন নাগরিকদের হবেন না? নাগরিকদের কেন ডিসিশন মেকিংয়ে কোনো অংশগ্রহণ থাকবে না? তাহলে এটা হওয়ার কারণটা কি? জি স্যার, আপনার কাছে আমি আবার আসছি। আমি প্রাচী আপনার কাছে যেতে চাই যে আমরা দেখছি যে আমাদের যারা নগরপিতা হয়েছেন বিভিন্ন সময়ে, কাউন্সিলর বা কমিশনার হয়েছেন, সব কিছু মিলে মানে বিভক্তির আগে পর্যন্ত যদি আপনি বলেন, আপনি এই শহরে বড় হয়েছেন, কতটা নারী মনস্ক ছিল আমাদের প্রশাসকরা? একেবারেই না, একেবারেই নারী মনস্ক তো নাই। মানে এই শহরটা নারী বান্ধব না, একেবারেই না। মানে একদম খুব মোটা দাগে সূক্ষ্ম একটা মানে বলাই যায়, সেটা হচ্ছে যে একটা মেয়ে যদি সকালবেলা বাসা থেকে বের হয়, মানে অফিস বা অন্য কাজ যদি না থাকে তাকে রাত 12টা হোক যতটাই হোক ঘরে ফিরে তার ওয়াশরুমটা করতে হবে। মানে এটা যে একটা মানবিক জায়গা একজন মানুষের, এটা যে ভীষণ জরুরি একটা বিষয়, এটাই আমাদের ঢাকা শহরের মধ্যে সেই অবস্থাটাই নাই। মার্কেট টার্কেট থেকে কোনো জায়গায় আমরা আসলে সেই জায়গাগুলো দেখি না একজন নারীর জন্য উপযোগী। ইনফ্যাক্ট শুধু নারী কেন, আমরা আসলে ঢাকা শহরের যে নির্মাণের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু আমাদের এর আগে যারা নগরপিতা ছিলেন তাদের মাথার মধ্যে আসলে মানুষের কোনো সুবিধার কথাই ভাবার মধ্যে নেই। আমরা ঢাকা শহরের রাস্তা, আমরা মেয়েরা যখন হাঁটি, আপনারা জানি না ছেলেরা এটা ফেস করেন কিনা, আমাদের কিন্তু মেয়েদের শাড়িটা এখন তুলে ফেলতে হয়। এটা কিন্তু পৃথিবীর কোথাও গিয়ে এটা করতে হয় না। তার মানে কি, এত পরিমাণ ময়লা থাকে। এখন এই ময়লাটা শুধু নারীর জন্য না, এটা তো সকলের জন্য প্রযোজ্য। মশা মাছি থেকে শুরু করে সবকিছু এটা শুধু একজন নারীর জন্য না, এটা সকল মানুষের জন্য প্রযোজ্য। অর্থাৎ এই নগরটাকে আসলে মানুষের জন্য বসবাসযোগ্য করবার ক্ষেত্রে যে বাস্তব বা বিজ্ঞানসম্মত পরিকল্পনা দরকার,
এবং বিশেষজ্ঞদের নিয়ে যে একটা পরিকল্পনা করতে হবে, এটা নগরপিতাদের কেন জানি আমি জানি না শিশুর ভাবনার বেড়ে মধ্যে ওঠার সহযোগী কিনা সেটাও তো না। একেবারেই না। কারণ আমাদের শিশুরা যে বেড়ে উঠছে, শিশুদের যে জন্মের যে জায়গাগুলো, সেই জন্মের জায়গাগুলোই তো ঠিক নেই। আমাদের শিশুরা আসলে কি পরিমাণ শিশু এখন প্রতিদিন জন্মগ্রহণ করছে, কি পরিমাণ শিশুর স্বাস্থ্যসেবা প্রয়োজন, মাতৃসেবা প্রয়োজন, সেই হিসাব যদি আমরা দেখি, আমরা কিন্তু বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত সেই সাপোর্টটা বাংলাদেশে, ঢাকা শহরকে যদি আমরা আলোচনা করি, ঢাকা শহরে একদমই নেই। ঢাকা শহর তো রাজধানী, সেখানেই হওয়া উচিত সবচাইতে বেশি আদর্শিক একটা জায়গা হওয়া উচিত। সেটি কিন্তু আমরা কোনো হসপিটাল বলেন, ক্লিনিক বলেন, আমরা স্বাস্থ্যসম্মত কোনো জায়গা পাই না। এবং কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে নারীদের জন্য যে পর্যাপ্ত সিকিউরিটি থাকা দরকার, শিশুদের জন্য থাকা দরকার, সেটা কিন্তু নেই। সেদের জন্য তো পার্ক, মাঠের সংখ্যা পার্ক কমছেই। নেই, মাঠ নেই। তারপরে শিশুরা যে কলোনির মধ্যে বেড়ে উঠছে, সেখানেও যে পরিমাণ গর্ত থাকছে, ম্যানহোল থাকছে, সেখানে শিশুরা, আমরা খুব রিসেন্ট একটা ঘটনা জানি, শিশু সেই গর্তের মধ্যে পড়ে মারা গেছে। হ্যাঁ। তো এখন এই যে এই বিষয়গুলো, এগুলো তো আসলে দেখবে কে? এটা তো আসলে যিনি নগরের পরিচালনায় যিনি থাকবেন তাকেই দেখতে হবে, তার পরিকল্পনার মধ্যে থাকতে হবে। এবং অবশ্যই তাকে সকল প্রশাসনিক যে মানুষজন বা বিশেষজ্ঞ যারা আছে বিভিন্ন বিষয়ে, সবাইকে একত্রিত করে জনগণের যে ইচ্ছা বা চাহিদা, জনগণের সেটা জানতে সুযোগ হবে। সুবিধা, সেটা সমন্বয় করতে হবে। আমি আবার স্যারের কাছে যাচ্ছি। স্যার, যে আমরা নগর পিতার কথা বলি, মেয়রের কথা বলি, কিন্তু মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কটা তো আসলে কাউন্সিলর বা কমিশনার থাকার কথা। হ্যাঁ, সেখানে প্রথম তার একদম যদি বলে দরজার পাশের যিনি সেবক, তার সঙ্গেও কি আমাদের সাধারণ নাগরিকদের বা প্রান্তিক নাগরিক যারা, তাদের কোনো সম্পর্ক তৈরি হয়? বিন্দুমাত্র নেই। মানে কাউন্সিলর কারা হন সেটাও কিন্তু আমরা জানি না, কারণ তারা কখনো আমাদের ভোটের জন্য এসছেন বলে আমার মনে হয় না। আরেকটা বিষয় হচ্ছে, উল্লেখ করতে চাই, আমার মনে হয় এই বিষয়টা অনেকে উল্লেখ করছেন না, করেননি, যে কারা ভোট দেবে ঢাকা শহরে। আমাদের নির্বাচনী আইন যেরকম করেছে, তাতে আমি তো ঢাকায় ভোট দিতে পারছি না। আমাদের ট্রেডিশনালি দুটো নগরে বিষয়, থেকে ভোট দেওয়ার আমি ঢাকায় থাকি, আমি ঢাকায় ট্যাক্স দিচ্ছি, আমি বাড়িতে ভোটার, কেননা আমি ওটা আমার বাড়ি, মানে গ্রামের বাড়ি বলতে সেটা আমরা তো যেটা আমাদের বোঝাই। প্রত্যেকেরই আছে। এখন এটা একটা বৈষম্যমূলক উদাহরণ যে আমি ওখানে ভোটার হয়েছি দেখে আমি ঢাকা শহরে ভোট দিতে পারবো না, তাহলে আমি ট্যাক্সও দেবো না। কিন্তু এই যে বৈষম্যটা একটা করা উচিত ছিল কি, যে আমি যেই মেট্রোপলিটনের বা যেই অংশের বাসিন্দা, আমার একটা আলাদা ভোটার কার্ড থাকবে, আরেকটা হচ্ছে আমার জাতীয় ভোটার কার্ড থাকবে। আমি এই সিটি ভোটার কার্ডে আমি এখানে নাগরিক election পরিচয় দেবো। পত্র। সিটি কর্পোরেশনের আন্ডারে যে নির্বাচন, যেটা থাকবে, সেখানে আমি আমি ভোট দেবো। এটা না করে তো একটা বৈষম্য হচ্ছে, ঢাকার প্রায় অর্ধেকের মানুষ ভোট দিতে পারছে না, তাহলে আমার মেয়র তো আমার নয়। এটা আমি অনেককে বলেছি, যেমন অনেক আগে থেকে বলেছি যে এই ধরনের মানে একটা তামাশা, যে এটা নাকি দলহীন নির্বাচন, আমরা সবাই দেখছি দলীয় নির্বাচন করছে, যেটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা, এটা একটা নির্বাচনী পদ্ধতির ত্রুটি, এবং যারা মেয়র নির্বাচিত হচ্ছেন তারা অর্ধেক তাদের নন, তিনি তাদের মেয়র নন। প্রাচী আপা, কাউন্সিলরদের কথা বলছিলাম যে আমরা যে প্রত্যেকটা এলাকার কাউন্সিলর এবং কমিশনার থাকেন, তাদের তো নাগরিকদের কিছু সেবা দেওয়ার অঙ্গীকারও থাকে, আমরা দেখি। কিন্তু আমার মনে হয় সবাই কম বেশি এক হবেন যে কখনই আমরা তাদেরকে দেখি না সারা বছর। এই যে একটা প্রত্যয়নপত্র নিতে হয় নাগরিকদের, অমুক এলাকা উনি চেনেন, সৎযোগ্য নাগরিক, তো কখনই কিন্তু উনাকে আমরা পাই না। এবং উনার একজন পিএস বা কেউ একজন থাকে যে টাইপ করে নিয়ে গেলে সেখানে সাইন টাইন দেন, এবং তার বিনিময়ে 200 থেকে 500 টাকা দিতে হয় উপঢৌকন। তো এই যে কাউন্সিলর বা কমিশনার কারা হচ্ছেন, আমার মনে হয় এই বিষয়গুলো একটু ভাবা দরকার। মানে সেই দলীয় হোক আর যেই হোক, অন্তত কিছুটা কাজ করবেন এলাকার জন্য, এরকম বোধহয় কমিটমেন্ট আছে, এরকম কাউকে বোধহয় নমিনেশন দেওয়াটা ভালো। তা না হলে ওই প্রত্যেকবারের মতো একই জিনিস হবে, আমরা নাগরিকরা কিন্তু সুবিধা থেকে বঞ্চিতই থাকবো। না, কে কাউন্সিলর বা কমিশনার হবেন, সেই জায়গায় তো নাগরিকদের আসলে খুব কিছু কি করণীয় থাকে স্যার, যে তারা বলে দিচ্ছে যে কারা এবার তাদের ওয়ার্ড থেকে কাউন্সিলর হবে বা কমিশনার, সেই জায়গায় তো নাগরিক। না, আসলে মূল বিষয়টা যদি আমরা বিশদ না করি, তাহলে এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। মূল বিষয় হচ্ছে বিকেন্দ্রীকরণ, যেটা আমাদের সংবিধান থেকে সবখানে বলা হয়েছে, যেটাকে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার বলা হয়, সেটা বিকেন্দ্রীকরণ হবে। অর্থাৎ স্থানীয় সরকার, স্থানীয় যে মানুষজন আছে তাদের নির্বাচিত প্রতিনিধিরা বা তারাই চালাবেন। এখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় সরকার করের কিছু অংশ নিতে পারেন বা তাদেরকে টাকা দিতে পারেন, কিন্তু তার কিন্তু সরাসরি কিছু করার এখতিয়ার নেই। আমাদের এখানে অনেক কিছু করা হচ্ছে সংবিধানের নামে, কিন্তু মূল যেটা বিকেন্দ্রীকরণ করা হচ্ছে না। কেননা
সংসদ সদস্য তিনি যে দলেরই হোক তিনি এটা চান না। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চানও বিকেন্দ্রীকরণ করতে, তার দলের সদস্যরা এটা হতে দেবে না। কারণ আমরা এর আগে দেখেছি, কারণ হচ্ছে তারা মনে করে যে যেই এলাকার এমপি তার উপরে সবাই নির্ভর থাকবে, সেখানে পৌর কমিশনার বা পৌর মেয়র কোনো কিছু আসে যায় না। এই যে অনেকগুলি ব্যবস্থা, তাতে তো আমাদের কোনোখানে কোনো ব্যাপারে অংশগ্রহণ করার সুযোগ নেই টাকা দেওয়া ছাড়া। হ্যাঁ, মানে আমরা যদি এই দক্ষিণের কথাই যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ড আছে অনেকগুলো, সেই ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলররা কি ওই তার নির্বাচনী এলাকার সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ রাখবেন বা তার কথা শুনবেন, না মেয়রের কথা শুনবেন? সেই জায়গাতে একটা আবার সংরক্ষিত আসন, সংরক্ষিত মহিলা আসন, সেটা নিয়ে যদি আপনি বলেন যে সেইখানে যে কমিশনার বা কাউন্সিলর থাকেন তার কতটুকু কাজ করতে দেখেন? আসলে কারোরই কোনো স্বাধীনতার জায়গা নেই, কাজ করার কোনো সুযোগই নেই। কারণ সবাইকে আসলে যখন দলের থেকে মনোনয়নের ব্যাপার থাকে তখন সবাইকে আসলে তার উপরের দিকে তাকিয়ে থাকতে এবং উপরকে খুশি করার একটা বিষয় থাকে। খুব জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গেলে তাকে যে পরিমাণ উদ্যোগী বা যে পরিমাণ স্বনির্ভর হতে হবে সেটা বোধহয় হওয়ার সুযোগ নেই। কিন্তু আসলে হওয়া উচিত সেখানে। কারণ আমরা যদি স্থানীয় সরকারকে শক্তিশালী দেখতে চাই বা জনগণের সুযোগ সুবিধা দেখতে চাই, তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাধীনতা দিতে হবে তাদেরকে। সেই স্বাধীনতার সুযোগ আমরা অতীতেও দেখিনি। আমার মনে হয় বর্তমানে যে পরিস্থিতিতে আমরা আছি সেখানেও খুব একটা প্রতিফলন হবে বলে মনে হয় না। স্যার যেটা বলছেন বিকেন্দ্রীকরণ, সেই জায়গা থেকে আমরা যদি একজন নাগরিক যদি সেবা নিতে যান, নাগরিক কিন্তু এক জায়গায় সেবা নিয়ে তুষ্ট হতে পারছেন না, তাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তাকে পানির জন্য, গ্যাসের জন্য, মানে এক এক জায়গায় যেতে হচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য তো সে যাচ্ছে ড্রেনেজ সিস্টেম, কিংবা আসলে যে তার উপর যে করটি আরোপ করা হয়েছে সেটা কতটা সে রেয়াত পাবে, এই জন্যই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে সিটি কর্পোরেশনের কাছে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে মেয়র না থাকলে আমাদের কি সুবিধা, থাকলে কি সুবিধা, এটাকে আমরা গত 20 বছরে বুঝেছি। কাউন্সিলর থাকলে কি, না থাকলে কি, আমরা কি সুবিধা বুঝি, আমরা কিছু বুঝি না। তার মানে একটা নগর ভবন আছে, থাকতে হয় সবখানে, সিটি কর্পোরেশন করতে হয়, একটা আমোদের ব্যাপার আর কি। একজন মেয়র হলে আবার মন্ত্রীর স্ট্যাটাস দেওয়া হয়, আমি হতে চাই, আমি একটু প্রমিনেন্ট হতে চাই, আমি ঢাকার মেয়র। ও ঢাকার মেয়র হলেও কি না হলেও কি, যিনি ঢাকা শহরকে নিয়ে একটা তার ভিশন আছে, একটা স্বপ্ন আছে, আচ্ছা ঠিক আছে, তার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে তিনি কিছু করার চেষ্টা করবেন। এই অংশের বড় হচ্ছে নদী, এই যে বুড়িগঙ্গা। কোনো মেয়রের কোনো ক্ষমতা আছে বুড়িগঙ্গা পরিষ্কার করে? এই যে আমরা বসে আছি, পচা দুর্গন্ধ ভাসছে, অবৈধভাবে মসজিদ থেকে শুরু করে সব দখল করে নিয়েছে, কোনো মেয়রের কোনো ক্ষমতা আছে কিছু করার? তো মেয়র থাকলেও কি, না থাকলেও কি, এটা হচ্ছে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার, আপনাদের ওই অভিজ্ঞতা নাই কাজ করার। আমি মেয়র হানিফের সঙ্গে কাজ করেছি কিভাবে, ঢাকা শহরে প্রথম যে জাদুঘরটা, ঢাকা নগর জাদুঘর, এটা আমি গড়ে তুলে মেয়র হানিফকে দিলাম যে এটা আপনি এখানে থাকবে, এটা আপনি এটা উন্নয়ন করেন। এবং আমার মনে আছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় এলেন তিনি প্রথম এটাই উদ্বোধন করেছিলেন। আমি মেয়র হানিফ ছিলেন 6 বছর না 7 বছর, উনি একদিনও আমাদের সঙ্গে একটা বৈঠক করেননি। একটা ট্রাস্টি সভা করার পরও একদিনও একটা বৈঠক করেননি যেটাকে কিভাবে করতে হবে। খোকা এসছে, আমি নিজে একবার খোকার সঙ্গে দেখা করেছিলাম, খোকা 9 বছর ছিল, কখনো তিনি এটা নিয়ে করপ করে। প্রশাসকরা ছিল, তারা কিছু করতে পারে না 6 মাস। আরও ব্যাপার হচ্ছে কাজ করতে গেলে কিন্তু সেখানে আপনি বিপদে পড়বেন। আমরা প্রথমে যখন এটা করে দিলাম, ভিতরে লোকেরা এত ক্ষুব্ধ হলো যে তারা আমাদেরকে আর ওখানে কাজ করে, কারণ ওখানে একটা বিরাট টাকা পয়সার অংশ দিতে হয়। 2 নাম্বার, সরকার আবার যাদেরকে চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করেন তাদের সঙ্গে মেয়রের বনাবনি হয় না, তারা কিছুতে মেয়রকে কাজ করতে দেন না, তারা প্রশাসনকে রাখেন। সুতরাং ইলেকশন হচ্ছে ভালো, সবাই ভোট টোট দেবে, কিছু টাকা পয়সা পাবে, এতটুকুই নিতে পারেন। ঢাকা শহরে তাতে কিছু আসেও যাবে না, আরও এটা নোংরা হবে। পৃথিবীর দ্বিতীয় নিকৃষ্টতম শহর, ওইটা হয়তো নিকৃষ্টতম হবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে নতুন ঢাকার কথা বলা হয়, সুন্দর ঢাকার কথা বলা হয়, যারা বলছেন তারা আসলে কতটা সুন্দর ঢাকা বা নতুন ঢাকার স্বপ্ন দেখেন বা তাদের জানা আছে? আসলে আমরা রাতারাতি চাইলেই আমাদের ঢাকা শহরকে ফরাসি শহর পরিণত করতে পারবো না। কিন্তু যেহেতু ঢাকা শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বাস করে, সেই শ্রেণী পেশার মানুষজনের যে চাহিদাটুকু আছে, অর্থাৎ তারা কি তাদের বসবাসের জায়গাটা যেন খুব মানবিক এবং আধুনিক এবং বিজ্ঞানসম্মত হয় সেটা করতে হবে, নিরাপদ হতে হবে। কোনো একটা বাড়ির ছাদ ধসে পড়বে সেরকম যেন না হয়। বা এই যে এত শ্রেণী পেশার মানুষজন অফিসে যাবে, ফিরে আসবে, যাতায়াত ব্যবস্থাটাকে তাদের উপযোগী করে তুলতে হবে এবং মাঝখানে যে যানজটের শিকার হয়ে আমরা আমাদের যে সময়টা চলে যায় সেটাকে অনুকূলে নিয়ে আসতে হবে। পানির ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা, অর্থাৎ আমাদের এই ঢাকা শহরের যতটুকু সীমাবদ্ধতা আছে সেটাকে নিয়েই
আমাদের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপযোগী করে করে তুলতে হবে এবং মানুষের চাহিদা কি সেটা যদি আমাদের নগর পিতারা যারা অঙ্গীকার করছেন নতুন ঢাকাকে উপহার দেবেন, আমার মনে হয় আমাদের সকল মানুষের চাহিদার অনেক নতুন কিছু দরকার নেই। এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা যারা শহরে বাস করছি, আমরা যারা আছি, আমাদের জন্য যে একদম বেসিক যে নিডটুকু, আমাদের থাকা খাওয়া, শিক্ষা, চিকিৎসা, শিশুদের একটু খেলার মাঠ, একটু নিরাপত্তা, আমাদের বাড়িগুলো ধসে পড়বে না, ইলেকট্রিসিটির যে বিষয়গুলো থাকে, গ্যাসের যে বিষয়গুলো, পানির জন্য বিশাল লাইন, খানাখন্দ, গর্ত, রাস্তাঘাট, আমাদের শহরটাকে একটু নাগরিকের উপযোগী করে তুলুক এবং নগরের মানুষের সাথে তাদের চাহিদার যে যোগাযোগগুলো, এই যোগাযোগটা যেন তৈরি থাকে। আমাদের নগর পিতাদের আমরা দেখতেই পাই না, তারা মানে প্রতিনিয়ত ব্যস্ত থাকেন রাষ্ট্র কাঠামোর যারা উপরে আছেন তাদেরকে খুশি করার কাজে। আসলে খুশি তো করতে হবে আমাদের জনগণকে এবং আমাদের নগরে যারা আসবেন, যারা এখন অঙ্গীকার করছেন, তাদের কাছে আমাদের সবারই আসলে কম বেশি চাহিদা হচ্ছে আপনারা আমরা কি চাই সেটা বোঝার চেষ্টা করেন। খুব নতুন আহামরি কিছু দরকার নাই, আমাদের ছোটখাটো যে চাহিদাগুলো আছে যেটা আসলে একেবারে মানুষের অন্যতম বেসিক নিয়ে, যেটা আমাদের সংবিধানে উল্লেখ করাও আছে, সেটির প্রতি মনোযোগী হোক এবং যে কাজে যাকে প্রয়োজন, দলের লোকজনকে না দিয়ে যেখানে যাকে প্রয়োজন, যে বিশেষজ্ঞ মানুষকে প্রয়োজন, সেরকম যেন হয়। হঠাৎ করে আসান মঞ্জিলের সামনে একটা বিকট টাইপের একটা বিল্ডিং তৈরি করে ফেলা বা একটি স্কুলের সামনে একটা ইন্ডাস্ট্রি করে ফেলা, এই যে শব্দ, হসপিটালের সামনে কি হওয়া উচিত, স্কুলটা কোথায় হওয়া উচিত, কমিউনিটি বেসড স্কুল হওয়া, এগুলো তো খুব কঠিন কিছু না, এটার জন্য আবার অনেক বাজেটেরও প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ নগরের মধ্যে থেকে নগরের বাজেট নিয়ে মানুষের চাহিদাটাকে যদি উনি বোঝার চেষ্টা করেন, তাহলে মনে হয় স্বস্তিদায়ক একটি ঢাকা শহর আমরা পাবো। সুন্দর ঢাকার জন্য আসলে নগর পিতা বা কাউন্সিলর যেই আসেন না কেন, মেয়র যেভাবে আসেন না কেন, রাষ্ট্র কতটা অঙ্গীকারাবদ্ধ স্যার? রাষ্ট্রের অঙ্গীকার বোঝা রাষ্ট্রের অঙ্গীকারটা তো সবার আগে দরকার। রাষ্ট্রীয় অঙ্গীকার বোঝা আমার পক্ষে সম্ভব নয়। অনেক বড় ব্যাপার, যারা নীতি নির্ধারক তারা আমাদের থেকে বেশি বোঝেন, ভালো বোঝেন। আমি বলবো যে প্রাচী যেসব কথা বললেন এগুলি একটা করার ক্ষমতার মেয়রের নেই, এগুলি কোনোটাই মেয়রের ক্ষমতার মধ্যে পড়ে না, কারণ 57টা সংস্থা আছে, ওটা কোনোটাই মেয়রের অধীনে না, এবং থাকলেও তিনি তাকে কেউ পাত্তা দেয় না। মেয়র একটা মিটিং ডাকতে পারবেন না। ওয়াসা হোক, ওয়াবদা হোক, যে একটা সমন্বিত যে এখন যে খোরাখুরি হচ্ছে, এটা তো 40 বছর আমরা বললেও কিছু করতে পারিনি। মেয়র যদি বলেন যে আমি একটা কমিটি মিটিং ডাকতে চাই, তিনি ডাকতে পারবেন না। তো ফলে আসলে বিকেন্দ্রিক মেয়রের হাতে, মানে আমাদের হাতে যদি ক্ষমতা না দেওয়া হয়, স্থানীয় সরকারের হাতে, কিছুই হবে না। আমি যেমন একটা উদাহরণ দিই, দক্ষিণে আমরা 40 বছর ধরে বলছি যে জেলটা সরিয়ে নেবেন, তারপর যখন জেল সরানো শুরু হলো, আমি ঢাকা নগর জাদুঘর করেছি, ঢাকার চর্চা করেছি, লিখেছি। আমি বলেছি যে এই জায়গাটা আপনারা গ্রিন রাখবেন, একটা মিউজিয়াম থাকলো। এখানে বঙ্গবন্ধু কেন, বঙ্গবন্ধুর আগে থেকে অনেক বিপ্লবী নেতা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতীয় চার নেতা, একটা মিউজিয়াম থাকলো, কিভাবে কারা ব্যবস্থা ছিল, বাকিটা গ্রিন, ওপেন থিয়েটার থাকবে, বাগান থাকবে, যাতে দক্ষিণের বাসিন্দা হয়। এখন জেল সরানো শুরু হয়ে গেছে, আমি নিশ্চিত এই এলাকাটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হবে এবং মিডিয়া এতে কিছু বলবে না, কারণ মিডিয়া ডেভেলপারদের বিজ্ঞাপনে চলে। এমপি কিছু বলবেন না, কারণ তাকে বলে দেওয়া হবে যে তিনি যেন কিছু না বলেন। আমরা ওই যে আমাদের আগের পূর্ত মন্ত্রী মান্নানের সময় দেখিনি কি করেছেন উনি, কই তাকে যে বসুন্ধরা এইভাবে হুমকি দিয়ে গেল, উনি কিছু করতে পেরেছেন একজন মন্ত্রী? আজকে উঠছে যে অপ্রদর্শিত টাকা ফ্ল্যাট কিনলে যেন প্রশ্ন না করা হয়। তো সরকার যেখানে এগুলিকে প্রশ্রয় দেয়, সেখানে আপনি কিভাবে এত কিছু আশা করেন? আমি এটা আমার কাছে বোঝা দুষ্কর, কারণ আমি মিউনিসিপ্যালিটির ভিতরে থেকেও কাজ করে দেখেছি, বাইরে থেকে। আমি একটা উদাহরণ দিই, এখানে গত মাসে, মানে 2 মাস আগে যিনি ছিলেন ইব্রাহিম, উনি প্রশাসক ছিলেন। উনি আমাকে খবর দিলেন যে নগর জাদুঘর এবং ইত্যাদি এগুলি একটু করতে দেন, আমি একটু করে দেন। আমি বললাম 6 মাস খুব কম সময়, তবু আমি ঠিক আছে চেষ্টা করবো। আমি ব্র্যাকের কাছে গেলাম, বেক্সিমকো, যে আপনাকে কিছু টাকা দেন, একটা লাইব্রেরি, নগর জাদুঘরটা এবং নর্থব্রুক হলটা, এটাকে আমরা ঠিকঠাক করি। ইব্রাহিম সাহেব খুব রাজি হলেন, আমি 3 বার গেলাম, মিটিং হলো, তারপরে আর করতে দেওয়া হলো না। ভিতরে যারা সরকারি কর্মচারী আছেন, ইব্রাহিমও সরকারি কর্মচারী, কিন্তু তখন তো তিনি প্রশাসক, অন্য যারা আছেন তারা এই কাজটি তারা কোনো ফাইল নড়তে দিলেন না, করতে দিলেন না। আমি পরে ইব্রাহিমকে বললাম, আমি তো আসতে চাইনি, আমি প্রথমেই বলেছি যে আপনার এই কর্মচারী বাধা দেবে, কারণ এরা আগেও আমাদেরকে বাধা দিয়েছে। আপনি তখন সরকারি কর্মচারী, আপনি ভাই বেড়াদার মনে করেছেন, এখন আপনাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। সো এইটা হচ্ছে রিয়েলিটি। স্যার যে কথা বলছিলেন প্রাচী আপা, যে তাহলে আমরা এই যে
নগর পিতা কে হবেন, কাউন্সিলর কে হবেন, সেই তাদেরকে ঘিরে আমরা স্বপ্ন আশা কেন জাগ্রত করি, এই কথাটা আপনি নিশ্চয়ই বলবেন আমি যে আসলে কোনো লাভ হবে না, হ্যাঁ লাভ নেই, তারা কিছু করতে পারবেন না, অকার্যকরই থাকবেন। তো এই অকার্যকর একটা স্বপ্ন নিয়ে কি আমরা আবারও নাগরিকদের যে রায়, সেই রায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি? স্যার যেটা বলেছেন যে আসলে কারণ নগর পিতারা সাধারণত দায়বদ্ধ থাকে হচ্ছে যে ব্যানার থেকে তারা নির্বাচনে আসছেন, সাধারণত নাগরিকদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তো নাগরিকদের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, সে কিন্তু আসলে নাগরিকদের সুবিধা অসুবিধা কথা ভাববেনও না, এবং না ভেবেই যদি ওনার 5 বছরের মেয়াদ পার করা সম্ভব হয়, তাহলে তো সেটা তার জন্য কষ্ট করার প্রয়োজন হয় না, এবং আমরা পূর্বে সেটাই দেখেছি। আবার আমাদের নাগরিকদেরও কিছুটা দোষ আছে, কারণ আমরা কিন্তু সবসময় যখন নির্বাচনে ভোট দেই, আমরা দেখি পেছনে ব্যানারটা কি আছে। আজকে স্যারের মতো ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ান নগরের স্বপ্ন নিয়ে, স্যারের কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে, কারণ আমরা সাধারণত দেখতে চাই যে পেছনে ব্যানারটা কি, পাওয়ারটা কি। তো আমরা যদি রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক ক্ষমতা, ব্যানার, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বা সে কতটা পাওয়ার ক্যারি করতে পারবে, তো আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এর মধ্যে। তো আমরাও যদি এর মধ্যে থেকে বেরোতে পারি, আমরা যদি দেখার চেষ্টা করি যে যে টিম দাঁড়িয়েছে নগরের জন্য, মেয়র, কাউন্সিলর, কমিশনার, তারা আসলে জনগণের সাথে সম্পৃক্ত আছেন কিনা, বা তাদের স্বপ্নটা জনগণের চাহিদার প্রতিফলন ঘটাচ্ছে কিনা, তারা খুব নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে জনগণের জন্য কাজ করবেন কিনা, রাস্তায় নামবেন কিনা, বাসে উঠবেন কিনা জনগণের সাথে, আমাদের সাথে একই কাতারে বাসে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কিনা, নাকি উনি ওই পাজেরোতে করেই যাবেন এসি গাড়িতে। তো এই জিনিসগুলো আমরাও আসলে নির্বাচনের সময় মনোনয়নের ক্ষেত্রে আমরা ভাবি না। আমরা যদি ভাবার চেষ্টা করি, এবার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে নাগরিকদের এক ধরনের দল মনস্কতা বা ক্ষমতা, কিন্তু আমরা যদি এখন আমাদের সুযোগ আছে, আমরা যদি চেষ্টা করি যে যোগ্য নাগরিককে আমরা ভোটটা দিব, নির্বাচনের ক্ষেত্রে পছন্দের ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থীকে, আমাদের হয়তো একবারের চেষ্টায় হয়তো একজন নির্বাচিত হবে না, কিন্তু এই চেষ্টাটা আমরা করতে পারি। আর আমরা আশা করতে পারি এবার যারা ব্যানার থেকেও দাঁড়িয়ে আছেন, তারা যেন আমাদের প্রতি দায়বদ্ধ থাকেন। আর রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে রাষ্ট্র যেন সেই নগরপিতা বা কাউন্সিলর, কমিশনারকে স্বাধীনতা দেন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করেন জনগণের জন্য। স্যারের কাছে ফিরছি। স্যার, আপনি যেটা বললেন যে আমরা ঠিকই আছে, আমরা এবারও হয়তো বা যে স্বপ্নের কথা বললেন যে তারা সাপনিক যে মেয়র প্রার্থী হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু নাগরিকের প্রতিনিধি যেটা প্রার্থী আপা বলছেন, বা নাগরিকদের কথা বলবেন, নাগরিকদের মধ্যে থেকে প্রার্থী হওয়া, এই যে উনি ক্ষমতার কথা বলছেন, রাজনৈতিক পরিচয়ের কথা বলছেন, হ্যাঁ নাগরিকরা সেটার দিকে ঝুঁকে যান শেষ পর্যন্ত, সেই ধরনের প্রার্থী একসময় আমাদের নগরপিতা হবেন, আমরা সবাই তার দিকে নাগরিকরা রায় দিবেন তার প্রতি, এই ওই স্বপ্নটুকু কি দেখতে পারেন না? এই ব্যবস্থা এটা সম্ভব না, এটা কখনো হবে না। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর, আমি বলবো আমি সবই নেতিবাচকভাবে দেখছি, আমি তা না। আমি মনে করি মেয়র আছেন, প্রতি মেয়রের নির্মাণ কাজে বেশি উৎসাহী হন, কারণ যত নির্মাণ তত আয়, তার যারা আশেপাশে আছেন তাদেরকে আয় বৃদ্ধি হয়। আমি সেসবে যাব না, কিন্তু সীমিত কিছু ক্ষমতা আছে মেয়রের, বর্জ্য পরিষ্কার এখন একটা করতে পারেন। আমি সাপ্তাহিক মেয়রের কথা বলছি, তিনি বর্জ্যকে গ্যাসে রূপান্তর করতে, এনার্জিতে রূপান্তর করতে পারেন, এটা অনেক জায়গায় হয়েছে। সেটাও যদি করেন তাহলেও তিনি একটা কাজ করতে পারছেন। মানে তার অধীনে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপার আছে, ওগুলো যদি করতে পারেন, অতটুকু ক্ষমতা হয়তো তার আছে। আমি মনে করি যতটুকু ক্ষমতা তার আছে সেটা যদি তিনি সুচারুভাবে করেন, তাহলে কিন্তু অনেক হবে। আমি খালি এতটুকুই ইতিবাচক দেখি। এছাড়া আমরা আলোচনা করতে পারি, কিন্তু কিছু হবে না যতক্ষণ না আমরা বিকেন্দ্রীকরণ করতে পারছি। যে ব্যবস্থাপত্রের কথা কেউ শোনার লোক নেই, তাই তো? না না, কিচ্ছু হবে না। আমি মেয়রের কাছে আমি কি বলবো? আমি যদি বলি যে আমি বুড়িগঙ্গাটা পরিষ্কার চাই, মেয়রের ক্ষমতা আছে বুড়িগঙ্গা পরিষ্কার করার? বা ঢাকার রাস্তাগুলো, ফুটপাথগুলো মির্জা আব্বাস তো ছিলেন, আমি তো তার কাছেও একসময় গেছি, কি করতে পেরেছেন? আর লোকজন নিয়ে বসে আছেন, তার ক্রনিজদের নিয়ে গল্প করছেন, আমাকে একটু সময় দেখ, কাপ চা খেলেন, আচ্ছা প্রফেসর সাহেব দেখবোই তো। আমাদের শেষ করতে হবে। তারপরে স্যার যেটা বলছেন, আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এই যে আমরা যে প্রচলিত যে পদ্ধতি তার বাইরে তো যেতে হবে, তারপর আশাতেই তো আমাদের মুক্তি পেতে হয়, যে আমরা আশা করব যে যারা কাউন্সিলর হিসেবে আসছেন বা নগরের দায়িত্ব নেবেন, তারা আগের মতো না হলো কিছুটা নতুনভাবে, নতুন ঢাকা বা নতুন চিন্তা নিয়ে অন্তত একটু আসুক, যতটুকু কাজ করুন। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে ভোটের সময় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে ভোটের সময়ের সঙ্গে আমাদের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি। ভোটের সময় দেখা হবে আগামী দিন। আপনার শহর সুন্দর হোক, সুন্দর থাকুন আপনি।